তো তোমরা কি জানো এক্সাক্ট এট দিস মোমেন্ট ইরানের মধ্যে একটা বলতে পারো আমাদের জুলাই রেভলিউশন যেরকম হয়েছিল ওরকম একটা রেভলিউশন হইতেছে তাদের গভর্নমেন্টের বিরুদ্ধে। এখন এটার অনেক রিজন আছে, বাট আমি তোমাকে একদম শর্টকাটে একদম প্রিসাইজ একটা কথাবার্তা বলি। ইরানের গভর্নমেন্টকে নিয়ে আমাদের যে ইরানের যে মানুষরা ছিল তারা স্যাটিসফাইড ছিল না। ওয়েল, এতদিন অনেক সেন্সরশিপ ছিল, অনেক রেস্ট্রিকশন ছিল, তারা মাইনে চলছে, ওকে কোনো সমস্যা নাই। তাদের কয়েকটা নিয়ম টিয়ম ছিল, তারা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারবে না, তারা এটাকে মাইনে নিয়েছিল। তারা এটাকে অতটা বেশি কেয়ার করতো না, কারণ তারা মোটামুটি ঠিকঠাক খাইতে পাইতে পারতেছিল, সবকিছু আরামসে করতে পারতেছিল। এটা আমিও নিজেও বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমার একটা গভর্নমেন্ট আসবে, যে গভর্নমেন্ট আমি যেটা চাইতেছি, আমি যদি ভালো খাইতে পারি, আমি যদি ভালো থাকতে পারি, আমি যদি আমার রুমের মধ্যে বসে অ্যানিমে দেখতে পারি, গেমস খেলতে পারি, আমার কোনো সমস্যা নাই, ইটস টোটালি ফাইন। আমার কোনো প্রবলেম নাই কে আসুক বা না আসুক। এখানে প্রধান আমাদের টিয়া পাখি প্রধান হবে নাকি আমাদের জায়গায় ডিডি প্রধান হবে, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের কাজটি কদম করতে পারতেছি, আই এম হ্যাপি। সেলফিশ হইতে পারে, বাট ইটস আপন মি। বাট এই সেম জিনিসটা আমরা ইরানের ক্ষেত্রে যেটা দেখতেছিলাম, ইরান আপাতত এরকমই ছিল। ওকে, তাদের হয়তো কিছু নিয়ম আছে, তারা হয়তো বিশেষ কয়েকটা জিনিস নিয়ে কথাবার্তা বলতে পারবে না। আমরাও কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারতাম না, আমরা এখনো কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারি না, বিশেষ করে ডিডির পলিটিক্যাল পার্টি নিয়ে কিছুই বলা যায় না। কিছু বললেই তোমাকে তারা, আমি একটু কি বলে, আমি ইংলিশে বলি যাতে যাতে শুধু ভালো মানুষে বুঝতে পারে, উল্টা পাল্টা মানুষের সাথে কথাটা না বুঝতে পারে। সেটা হইতেছে যেটা আমি বলতেছিলাম, আমার একটা নক আসছিল দরজার মধ্যে। যদি আমি আমি যদি ডিডি পার্টি নিয়ে বা ডিডি পলিটিক্যাল পার্টি নিয়ে যদি কোনো কথাবার্তা বলি, তাহলে আমাকে তারা এথিস্ট বলে পুরাই দিবে, ইভেন তো আমি একটা এথিস্ট না। সো বেসিক্যালি আমরা সেম একই রিজিমের মধ্যে আছে, আমরা ওই সেম অবস্থার মধ্যে আছে। আমরা ওখানে ইরানের মধ্যে যে জিনিসটা ছিল, আমাদের এখানে সেম জিনিসটাকে ফাইন, কোনো সমস্যা নেই। ইরানের মানুষরা তাও ইরানে স্যাটিসফাই ছিল কে। বাট ইদানিং ইরানের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে তাদের এখন পানির সমস্যা দিছে, যেটা কিনা সবচেয়ে বড় সমস্যা। ওকে, পানি 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 না পেলে বিরাট বড় সমস্যা। আমাদের এই সমস্যাটা হয় না, কারণ আমাদের জায়গায় বৃষ্টি পড়ে, আমাদের নদীর কোনো অভাব নাই, আমাদের এই জায়গায় আমাদের সাগর কানেক্টেড আছে। বাট ইরানের মতন দেশ, তাদের পানির খুবই প্রয়োজনীয়, জানি পানি ছাড়া মানুষ থাকতে পারে না। যাই হোক, তো এই পানির অভাবের কারণে প্লাস ডলারের রেট তাদের অনেক বেড়ে গেছে। বাংলাদেশে যেরকম বাড়ছিল কিছু এরকম বাড়ছে, তোমরা দেখতে পারতেছো কিছুটা সিমিলার সিমিলার ফেস ওই জায়গার মধ্যেও চলতেছে। আমরা যে পলিটিক্যাল পার্টিকে নামাই ফেলছিলাম জুলাইয়ের মধ্যে, কিছুটা সেরকমই একটু দিক একটু মানে দেওয়া শুরু করছে। আর ওদের কিন্তু পলিটিক্যাল কোন মানে, সরি পলিটিক্যাল না, ওদের কিন্তু কোনো ডেমোক্রেটিক দেশ না। সো তারা হচ্ছে ভোট, এখন ভোট করতে মানে ভোট করে নামাইতে পারবে না। এখন তুমি যদি বলো যে ওকে কি জানি বলে ওটাকে, সুষ্ঠু ভোট হবে না, অ্যাটলিস্ট হোক তো একটা ভোট, তাই না? সুষ্ঠু ভোট হোক বা না হোক ওটা পরের বিষয়, আগে হোক, ওটারই অপশন নাই। তো তাদের গভর্নমেন্ট পাল্টানো একমাত্র উপায় হইতেছে আন্দোলন। তো এখন যেটা হইতেছে, এখন পুরা ইরানের মধ্যে বিশাল বড় একটা আন্দোলন আসছে, এবং আন্দোলনের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ইউথরাই, বুড়ারা এটার মধ্যে যাবে না। ঠিক আছে, বুড়ারা এটার মধ্যে যাওয়ার মতন তাদের ক্যাপাবিলিটি নাই, সাহস নাই। যেরকম জুলাই মাসে আমাদের অবস্থা ছিল, ছাত্ররা গেছিল, এখানে ম্যাক্সিমাম ইউথরা যেতেছে। তার মানে হচ্ছে এক দুটো বুড়া যেতেছে না এমন না, এক দুটো বুড়া মানুষ যেতেছে, বাট বেশিরভাগ ইউথদেরকে তুমি দেখতে পারবে ওয়ারটার মধ্যে। সিভিল ওয়ার বলতে পারো, আমাদের জুলাই মাসটা কিছুটা সিভিল ওয়ারই ছিল, এটাও সিভিল ওয়ারই বলতে পারো। এখন প্রোটেস্টের ইয়ার মধ্যে নাই, প্রোটেস্ট হবে ওই দেশে হইলো জাস্ট ভয়েস, বাট এখন একটা ভয়েসের মধ্যে না, এখন ঢেলাঢেলি আগুন ছোড়াছুরি গোলাগুলি এদিকে চলে গেছে। এদিকে গেলে এটা জাস্ট সিভিল ওয়ার হয়ে যায়, ওটা এই পয়েন্টের মধ্যে কোনো প্রোটেস্ট থাকে না। তো এখন যে বিষয়টা হয়েছে, যে আমি এই ভিডিওটা কেন বানাইতেছি, যে বাইরের দেশের মাথা ব্যথা, রাইট? ইয়াস, এটা বাইরের দেশের মাথা ব্যথা। বাট আমার যে প্রবলেমটা হইতেছে, আমাদের দেশের ইরানের যে পলিটিক্যাল সিস্টেমটা ছিল সেটা কিন্তু আমাদের দেশে অনেক মানুষ চায়। এখন এটা ডিডির পার্টি হইতে পারে, আমি ডিডি পার্টি বলতেছি ডাইরেক্টলি, কারণ নাম কোনো পলিটিক্যাল পার্টির নাম বলতেছি না, যাতে আমি যাতে গায়েব না হয়ে যায় কালকের মধ্যে। ঠিক আছে, তোমরা যারা এনাফ ট্যালেন্টেড আছো, যাতে তোমরা যারা এনাফ বুদ্ধিমান আছো, তোমরা বুঝতেছো আমি কার কথা বলতেছি, রাইট? তো কোনো সমস্যা নাই। তো আমি ডিডি পার্টি নিয়ে যারা কথা বলতেছি, আমি না এই পার্টি নিয়ে খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড। খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড বলতে মানে, এখন তোমরা বলতে পারো যে আমি কি তাহলে ডিডি পার্টি ওদের আইডিওলজির বিপক্ষে? নো, আমি যে বিপক্ষে না। ইভেন ফ্যাক্ট আমার মনে হয় এই যে ডিডির পার্টি যেটা আছে, এরা চোর ধরা পড়লে যে কাজ করবে, যে হাত কেটে দেওয়া, ঠিক আছে, তারপর যারা রেপ করবে ওদেরকে পাবলিকলি পাথর দিয়ে ঢেলাই মারা, এটা আমি আমি এগ্রি করি 100%। এটা হওয়া উচিত। এটা যদি হয় তাহলে দেশে রেপের সংখ্যা কমে যাবে, চুরির সংখ্যা কমে যাবে, ডাকাতির সংখ্যা কমে যাবে। বাট এই সাইডটা আমার ভালো লাগে আর যে সাইডগুলো আছে বাকিগুলো, সেগুলো আমার ভালো লাগে না। সেটা হইতেছে ইরানের মধ্যে যারা চলতেছে, তাদের ফ্রিডম ছিল না, অনেক কথাবার্তা তারা বলতে পারতো না, তারা ঠিক মতন জামা কাপড় পরতে পারতো না, এইসব যে সমস্যা। আমি বলতে পারবো রাফিদ এখানে সমস্যা কি? এখানে আমার সমস্যা হইতেছে আমি কোন জামা কাপড় পরবো এটার দায়িত্ব সরকারের না, এটা দায়িত্ব আমার। এটা আমার একান্ত আমার নিজের ডিসিশন। এবং আমি কিরকম জামা কাপড় পরবো, আমি কি রাস্তার মধ্যে ন্যাংটা ঘুরবো, নাকি আমি ভদ্র ভদ্র মানুষের মতো জামা কাপড় পরে থাকবো,
এটা সম্পূর্ণ আমার পরিবারের দায়িত্ব, ঠিক আছে? তোমরা যতগুলো মেয়েকে দেখতেছো, রাইট, যারা ওই যে ন্যাংটা ওরা রাস্তার মধ্যে ঘুরে, বা ন্যাংটা না, এর বেশি বেশি এক্সট্রিম হয়ে যায়, বা তোমার বেশি রিভিলিং কাপড় চোপড় পরে, ঠিক আছে, তো আমার যাতে মনে হয় যে বাংলাদেশের সোসাইটির সাথে তাদের কিছুটা মিল পাইতেছে না, এরা ম্যাক্সিমাম বলতে পারো 80% তাদের প্যারেন্টসের ফল্ট, আর 20% তাদের সোসাইটির ফল্ট। তার আশেপাশে যেসব জিনিস দেখতেছে সেটাই আমি বলতে পারো প্যারেন্টসের কেমন ফল্ট। প্যারেন্টসরা তারা বলে নাই তাদের কেমন জামা কাপড় পরতে, বাট প্যারেন্টসরা তার হাতে একটা সুন্দর একটা ডিভাইস দিয়ে দিয়েছে, যেটা খুব কম বয়সে তারা পাইছে, সেটা হচ্ছে মোবাইল ফোন। তুমি আমাকে এটা বলতে পারবা না। তোমার বাসার মধ্যে তোমার বাবা মা যদি একটা সার্টেন ওয়েতে জামা কাপড় পরে, তোমার বাবা যদি লুঙ্গি পরে, তোমার আম্মু যদি বাংলাদেশি ড্রেস পরে, তুমি এই জিনিসটার এক্সেস অথবা ইন্টারনেটের এক্সেস ছাড়া তোমার মাথার মধ্যে রিভিলিং ড্রেসের ইয়াটা আসবে। কারণ বাই দ্য ওয়ে, রিভিলিং ড্রেস বলতে কিন্তু আমি তোমাদের প্যান্ট শার্টের কথা বলতেছি না। আমি প্যান্ট শার্টকে কোনো মতে রিভিলিং ড্রেস বলতেছি না। আমি রিভিলিং ড্রেস বলতেছি বেসিক্যালি বিকিনি, অথবা বলতে পারো যেসব তোমাদের ক্লিভেজ বেশি দেখায়। শার্ট পরলে কিন্তু ক্লিভেজ দেখায় না, বাই দ্য ওয়ে, ঠিক আছে? এই দিকে আসবা না তোমরা, আমার ওরকম ভুল ভাববা না। আমি কিন্তু এই সব নিয়ে কথাবার্তা বলছি। ওই যে কয়েক মাস আগে আমাদের এই বাসের মধ্যে যে একটা আপুমনিকে একটা বাস কন্ডাক্টর মারছিল কারণ সে শার্ট পরেছিল, রাইট? আমি কিন্তু ওই দিকে নাই। শার্ট কোনো মতে একটা রিভিলিং কাপড় চোপড় না, কোনো পরো না। কাপড় রিভিলিং কাপড় চোপড় কার কথা বলছি জানো? তোমরা কি আমাদের নট এনইসিউর ওই আপুমনিটাকে চিনো? অফকোর্স তুমি তাকে চিনো, অফকোর্স চিনো তুমি। তার নাম এম দিয়ে শুরু হয়। সেই সব জামা কাপড়ের ছবি তোলে না, সেগুলোকে আমি বলতেছি রিভিলিং কাপড় চোপড়। সেইগুলা তার ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে দেয়, ইটস ফাইন। আমি তাকে রিয়েল লাইফে দেখি না, জীবনের রাস্তার মধ্যে আমি জানি না সে রিয়েল লাইফে সব করে ঘোরাফেরা করে কিনা, আমি জানি না। বাট আমাদের বাংলাদেশের সোসাইটি অনুযায়ী, আর বাংলাদেশ বাদ দাও, বিদেশও ভাই, এইসব জামা কাপড় পরে তুমি যদি রাস্তায় ঘোরাফেরা করো, ইয়ার পিডোফাইল। কারণ রাস্তার মধ্যে পোলাপান আছে, তুমি কি পোলাপান আন্ডার এজ পোলাপান থেকে তুমি সব দেখতে চাইতেছো? ইনস্টাগ্রাম তো আমি বুঝলাম যে ওকে, ইনস্টাগ্রামের এজ হইতেছে 16+, যদিও 16 আন্ডার এজড হয়, বাট আমি তাও স্টিল ধরতেছি 16+, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম, আমি একটু বেশি কথা মনে হারা যেতেছি। তো আমি এখানে যেটা বলতেছি, তো আমার একটা একটা ভেরি ইয়াং এজ, তো আমার যদি এই জিনিসটার অ্যাক্সেস না থাকে, এবং এই জিনিসটার মধ্যে কি দেখতেছি এটা যদি কন্ট্রোল না থাকে, তাহলে উই উইল গো টু দ্য রং ওয়ে। এবং এই জিনিসটা একটা কোনো পিচ্ছি পোলাপান একলা কিনার সামর্থ্য হয় না, শুরু হয় তার বাবা মা দিয়ে। আমি আমার প্যারেন্টসের কথা বলি। আমার বাবা আমাকে অনেক ছোট বয়সে ফোন দিছে, ইয়েস, আমাকে অনেক ছোট বয়সে ফোন দিছে। বাট আমি কি উল্টা পাল্টা জিনিস দেখছি? আমাকে তো আমরা এই কি বলে শার্ট খুলে বুক, ছেলেটাও কিন্তু আছে অনেক এরকম, ঠিক আছে? তো আমরা কি আমাকে একদম কি বলে এই উল্টা পাল্টা কাজ করতে দেখছো? আমি কি ভেপিং করি? এসব কিছু হয় না, আমি এসবের ধারের কাছে নাই। কেন নাই? কারণ আমার কাছে ফোন ছিল। ইয়েস, আমার কাছে ফোন ছিল, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে ইন্টারনেটের অ্যাক্সেস খুবই লিমিটেড ছিল। আমি 2 টাকা দিয়ে 4 MB কিনে খেলে ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলতাম ফোনের মধ্যে। এই ফোন না, আমার ওই ফোন, আমি ওয়েট, আমাকে ফোনটা বের করে দিলাম, ফোনটা আছে আমার এখনো। ইয়েস, আমি 2 টাকা দিয়ে চার, ও তুমি আমাকে দেখতে পারতেছো আমি কেমন রেকর্ডিং করতেছি, এই যে। ওকে, যাই হোক, আমি এই ফোনটার মধ্যে 2 টাকা দিয়ে 4 MB কিনতাম। গ্রামীণ ফোনের অফার ছিল এই টাইমের মধ্যে, 12-13 সালের দিকে। কিনে এটা আমি জাস্ট ক্ল্যাশ অফ ক্ল্যান্স কিনতাম। এবং এই 2 টাকা আমি কই থেকে পাইতাম? আম্মুর কাছ থেকে আমি চাইতাম। আমি বলতাম রেজাল্ট রেজাল্ট এমন করবো দিব। আম্মু বেসিক্যালি গেম খেলার জন্য টাকা চাইতাম না, আম্মুকে বলতাম যে আম্মু, ফোনে কথা বলতে হবে, তো আমার তো একটু এই টাকা লাগবে। তাই না? ওই টাইমে স্ক্র্যাচ কার্ড পাওয়া যেত, বুঝছো? স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ করে করে পাইতো, তো আম্মু আমাকে দিত এরকম 5 টাকা 2 টাকা স্ক্র্যাচ কার্ড দিত। তো ওই জায়গা থেকে আমি 2 টাকাতে 4 MB কিনে আমি ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলতাম 3 দিন ধরে, কারণ 3 দিন মেয়াদ থাকতো। তো তোমরা বুঝতে পারতেছো এই আমার খুবই লিমিটেড অ্যাক্সেস ছিল কিন্তু এই জিনিসটা। তারপর আমি কোন কোন কার্টুন দেখবো, আমি টম এন্ড জেরি দেখতাম, মিস্টার বিন দেখতাম, মিস্টার বিন কার্টুন না, বাট মিস্টার বিন দেখতাম। তারপরে আরো অনেক ধরনের নাট বল্টুর সময় ছিল না, নন্টে ফন্টে ছিল, তারপর ঠাকুমা ঝুরি ছিল, যত কিছু দেখতাম, ঠিক আছে? ইভেন কিনা যতগুলো ফানি ভিডিও আমি দেখতাম ওই টাইমের মধ্যে, সব আমার প্যারেন্টসরা কিন্তু। বাবাদের সাথে নাটক সিনেমা ঠাইনামা দেখতাম। বাবা যেগুলো দেখতো, যে ভাবতো যে ওকে সিনেমা রাফিদ দেখলে কোনো সমস্যা নাই, 5 বছর বয়সে রাফিদ দেখলে কোনো সমস্যা নাই, সাথে নিয়ে বসে বসে দেখতাম। মন পুরা নাটক বা সিনেমা, যেটা আমি ভুলে গেছি কি ছিল, কারণ আমি সিডির মধ্যে দেখছি। বাই দ্য ওয়ে, সিডির মধ্যে আগে সিনেমা থাকলেও পার্ট বাই পার্টে থাকতো, কারণ একটা সিডির মধ্যে একটা ফুল সিনেমা আঁকতো না, কারণ সিনেমার সাইজ আরো বড় থাকে। সো পার্ট বাই পার্ট থাকতো। তো আমি জানি না, এখনো জানি না যে মনপুরা দুইটা দুইটা নাকি 4টা সিডি ছিল আমাদের। 4টা সিডি মিলে আমি অনেকগুলো দেখছি, মানে পুরাটাই দেখছি। আমি ভুলে গেছি এটা মুভি ছিল নাকি নাটক ছিল, আমি জানি না। বাট মনপুরা আমি দেখছি বাবার সাথে, খুবই ভালো লাগছে আমার। তারপর আরো কয়েকটা নাটক সিনেমা আছে যেগুলো আমি বাবার সাথে বসে বসে দেখছি। হুমায়ুন নামে অনেক নাটক আছে যে সিডির মধ্যে, যেগুলো আমি দেখছি। কি গরু চোর বা হাড্ডি চোর, এরকম অনেক নাটক টাটক ছিল, এগুলো আমি দেখছি, আমি খুব এনজয় করছি এদের সাথে, ঠিক আছে? তো আমি এটাই বলতেছিলাম। সো এই যে যতগুলা পোলাপান আর তোমরা দেখতেছো, তোমরা তোমরা যারা সোসাইটির মধ্যে যাদেরকে বলা হয় যে আউট অফ লাইন হয়ে গেছে বা এরকম সমস্যা টমস্যা হয়ে গেছে, ঠিক আছে, তারা ম্যাক্সিমাম তাদের ফল্ট হচ্ছে বাবা মায়ের ফল্ট। এখানে আমি বলতেছি যে গভর্নমেন্টের কোনোভাবেই রেগুলেশন থাকা উচিত না তাদের জামা কাপড় উপরে। মানুষের লাইফ কেমনে লিড করবে এটা গভর্নমেন্টের উপরে রাখা উচিত না। গভর্নমেন্টের কোনটা রাখা উচিত? পাবলিক প্লেস, রাস্তা,
রাস্তা আমার প্রপার্টি না, রাস্তা আমার জিনিস না, রাস্তা গভর্নমেন্টের প্রপার্টি। আর রাস্তার মধ্যে যদি আমি সিগারেট খাই, এখন সেটা যদি গভর্নমেন্ট ভাবে যে তুমি যদি রাস্তার মধ্যে সিগারেট খাও, তুমি যদি আমার প্রপার্টির মধ্যে সিগারেট খাও, তোমার 5,000 টাকা ফাইন দিতে হবে। এবং সেটা পুলিশ মানুক না মানুক, বা একটা নিয়ম। যদি কেউ ফাইন করে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে? আমার লজিক হইতেছে ওইটা। আমি বাসার মধ্যে খাই, এই বাসা এটা আমার পাবলিক প্রপার্টি, এটা আমি নিজে কিনছি, নিজের টাকা দিয়ে কিনছি। ওকে, এখানে আমি যা করি করি, গভর্নমেন্টের কোনো কিছু করা উচিত না। অ্যান্ড এটাই হইতেছে আমার কথা। And এই জিনিসটাই ইরানের গভর্নমেন্টটা বুঝে নাই। বেশি এক্সট্রিম চলে গেছিল, এখন ফল আসবে। এটা আমি বলতেছি, এখনো সময় আছে। কোনো পলিটিক্যাল পার্টি প্লিজ এত এক্সট্রিমে যাওয়ার কোনো দরকার নেই। বিশেষ করে ইদানিং টিয়া পাখির দল যে সব করতেছে, যে পোস্টারগুলো সরাই ফেলতেছে, আমার ইদানিং টিয়া পাখির দলটা একটু বেশি ভালো লাগা শুরু করছে। প্রথমে তো সাদা পাথর টাথর নিয়ে গেছিল, জন্য আমার কেমন জানি লাগতেছিল। বাট এখন টিয়া পাখি যে সব কাজগুলো করতেছে, আমার জেনুইনলি মনে হয় খুব ভালো কাজ করতেছে। যদি যদি এরকম জেনুইন থাকতে পারে, ওকে, লুকিং ফরওয়ার্ড টু দ্য নিউ বাংলাদেশ। ওকে, আর যদি না থাকতে পারে, ইটস গোনা বি ওভার। আমি কেন বলতেছি এখানে, কেন আমি একদম 100% শিওর হইতেছি না, কারণ কয়দিন আগে আমাদের টিয়া পাখি, আমাদের ডিডির, আমাদের নতুন যে ইয়াগুলা আছে, আমাদের এনপিসি যে সব দলগুলা আছে, হ্যাঁ, আমি আমি একটু নামটা একটু ঘুরাই বলতেছি, আশা করি তুমি বুঝতে পারছো কার কথা বলতেছি। এদের গ্রুপের যে লিডার আছে বা বলতে পারো প্রধান আছে, তাদের যে প্রধান বলতে পারে, এদের গভর্নমেন্টে যাদের আছে সবারই আর্নিংস, ইয়ারলি ইয়ারলি আর্নিং, কিন্তু মাসিক আর্নিং না, বাৎসরিক আর্নিং রিভিল হয়েছে। এই জায়গার মধ্যে আমাদের যে নতুন দল আছে এনপিসি, এনপিসি দলের যে আমাদের যে লিডার আছে, তার যে অ্যামাউন্টটা দিচ্ছে সেখানে সে কিন্তু অনেস্ট ভাবে দিছে, ঠিক আছে? তাছাড়া টিয়া পাখি ডিডি যেসব অ্যামাউন্টগুলো দিছে, এইগুলা এগুলা ভুয়া, এগুলা অনেস্ট না। তো এগুলা জাস্ট মানুষের মন ভুলানো, এখান থেকে জাস্ট পরে কি বলে মুনাফা তুলবে। মুনাফা, ইয়েস অফকোর্স, এটাকে মুনাফা বলতে হবে আমাদের। মুনাফা তুলবে যাতে, কারণ তাদের দল লিডারের তত সে টাকা পয়সা নাই, তাই না? কিন্তু এনপিসি যেটা করতেছে, আমার এনপিসির জিনিসগুলো খুব ভালো লাগছে, যে তার একটু অনেস্ট, অ্যাটলিস্ট অনেস্ট, যেটাই বলো না কেন, অ্যাটলিস্ট যে ইনকামটা দিচ্ছে এটা অনেস্ট। মানুষ আর বলতেছে না আরে মিশা মিশা, মানে অনেক বলতেছে এই বোকা শোকা এসব বলে না, মিথ্যা কথা বলবো তার মানে এখন আমি। তো যাই হোক, যেদিকে যাক না কেন, আমার যদি মনে হয় যদি টিয়া পাখি জিতবে, টিয়া পাখির জিতা উচিত। কারণ বাকি দুই দল এনপিসি এরা কি করছে আল্লাহ জানে। এনপিসি এরা বিরাট বড় ভুল, এটা আসলে এনপিসি নিজেও পরে বুঝতে পারছে। এনপিসি এটা করা ঠিক হয় না, যে ডিসিশনটা তারা নিছিল। তাদের পলিটিক্যাল দল এখন অনেক হালকা হয়ে গেছে, কারণ অনেকগুলা ভালো ভালো ক্যান্ডিডেট, অনেক ভালো ভালো ফেস তাদের গ্রুপ এখন লিভ নিয়ে নিছে। এটা করা ঠিক হয় নাই, এটা লস, একটা উপসি ডিসি। যদিও 10-15 বছরের মধ্যেও কিছু হইতো না তাদের, মানে তারা এরকম পাওয়ারের মধ্যে আসতো না, বাট যে একটা পসিবিলিটি ছিল না, একটা গ্লিমারিং হোপ ছিল, সেটাও এখন নাই হয়ে গেছে। তো যাই হোক, হোপফুলি টিয়া পাখি যাতে জিতে, কারণ তাছাড়া কোনো উপায় দেখতেছি না। টিয়া পাখি জিতবে। আমাদের এলাকার একটু খাম্বা ঠাম্বা একটু একটু খেয়াল টেয়াল রাখতে হবে, এলাকার খাম্বা যাতে না চলে যায়। অ্যান্ড ন্যাচারাল রিসোর্স সবকিছু যদি প্রোটেক্ট করে, এটাই হইতেছে আমার মেইন ইয়া। অ্যান্ড ফ্রিডম বলতে মানুষ তাদের যেটা করতেছে করুক, আনলেস ইটস পাবলিক, আনলেস কোনো মানুষের হার্ম যদি না আনে। আমার যেই এনএসইউ যে আপুটার কথা বললাম, ঠিক আছে, তার যে ফেসবুক বা ইনস্টাগ্রামে যে ফেসবুক করে না, ইনস্টাগ্রামে যে পোস্টগুলো করে, এই পোস্টগুলো করার কারণে কারো কোনো হার্ম হইতেছে না। তার সে পোস্ট করার কারণে আমার এখানে পকেট ফাঁকা হইতেছে না, আমার এখানে কি বলে দুনিয়া, আমার ঘরের মধ্যে আগুন ধরে যেতেছে না, কোনো সমস্যা হইতেছে না। সে নিজে যা চাইতেছে তা করতেছে, করতে দাও, কোনো সমস্যা নাই। আমি পাবলিকলি যদি আসতেছি, যেটা বলতেছিলাম, আমার ডাক দিছিল যে সে যে কাজগুলা করতেছে তার ইনস্টাগ্রামের মধ্যে, আমার কোনো সমস্যা নাই। তার ঘরের মধ্যে করুক, তার স্টুডিওর মধ্যে করুক, তার শুটিং স্পটের মধ্যে করুক, কোনো সমস্যা নাই। বা সে যদি এরকম ড্রেস ফ্রেস করে যদি আমার ছোট ভাই বা আমার কোনো ছেলে মেয়ে যদি ফিউচারে হয়, তাদের স্কুলের সামনে যদি আসে, তাহলে সমস্যা আছে, তাহলে তাকে অ্যারেস্ট করা উচিত। উচিত, এটা আমি বলতেছি। পাবলিক প্লেসের মধ্যে তুমি যা চাও তাই সব করতে পারবে না, বাট প্রাইভেট প্লেসের মধ্যে তুমি যা চাও তাই করতে পারো, আনলেস ইটস হার্মিং সামওয়ান, ঠিক আছে? আমি যদি প্রাইভেট প্লেসের মধ্যে বসে যদি আমি এখানে হিরোইনটা নিই, আমি যদি এখানে গাঁজা খাই, এরা মানুষের ক্ষতি করতেছে, আমার পরিবেশের ক্ষতি করতেছে, ওই টাইমে ওই টাইমে পানিশমেন্ট পাওয়া উচিত। অফকোর্স পানিশমেন্ট পাওয়া উচিত। আই গেস তোমরা বুঝছো, আমাদের তো আমরা বোকা মানুষ না। অলরেডি তোমরা যারা বোকা তারা বিরোধ বুঝো নাই, তুমি তো মাঝখানে চলে গেছো, বা তোমরা যে শেষ পর্যন্ত দেখছো, হোপফুলি তোমরা সবকিছু বুঝতে পারছো। অ্যান্ড আর কি বলার, হোপিং ফর দ্য বেস্ট। বাই দ্য আমার কোনো ভোটার আইডি কার্ড নাই, সো আমি চাইলেও ভোট করতে পারবো না কাকেও। সো ওই ওই পার্ট বাদ দিয়ে যে রাফি তুমি কাকে ভোট করবা, আমি আমি কাকেও ভোট করতে পারবো না, কারণ আমার কাছে ভোটার আইডি কার্ড নাই। আর আমার ভোটার আইডি কার্ড যদি আমি অ্যাপ্লাই করি, আমি 7 ঘন্টার মধ্যে বা 7 দিনের মধ্যে পাওয়া যাবো না। সো ট্রাই করেও লাভ নাই। ওকে, যাই হোক,